সুস্মিতা দেবী তার 10 ছেলের একসঙ্গে বিয়ে দেয় এবং 10 বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। কিন্তু তার 10 বৌমা যখন বাড়ির মধ্যে প্রবেশ করে তখন তাদের মুখ একেবারে ছোট হয়ে যায়, কারণ তারা দেখে যে সুস্মিতা দেবীর বাড়ি বলতে সেখানে কেবলমাত্র একটাই ঘর ছিল, আর সেই ঘরের মধ্যে একটা ছোটখাটো খাট রাখা আছে, তার পাশে একটা ছোট চুলাও বানানো আছে, আর সেই ঘরের মধ্যে মশলাপাতির কৌটো বাসনপত্র ছড়ানো ছিটানো অবস্থাতে আছে। শ্বশুর বাড়িতে ঢোকার পর এরকম অবস্থা দেখে 10 বৌমার মাথা একেবারে গরম হয়ে যায়। মা, বলছি আপনাদের কি একটাই ঘর? তাহলে আমরা থাকবো কোথায়? আমাদের 10 বৌমাকে বুঝি একটা ঘরের মধ্যেই থাকতে হবে? হ্যাঁ বৌমা, তোমরা তো সবই জানো। আমি বিয়ের আগে তোমাদের বাবা মাকে সব কথা বলেছিলাম। আমাদের বাড়ি বলতে এই একটাই ঘর, এখানেই আমি আমার 10 ছেলেকে নিয়ে থাকি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার উনুন, এই উনুনেই এবার তোমাদেরকে রান্না করতে হবে। এটা আপনি কি বলছেন? এই একটা রান্নাঘর না, মানে এই একটা উনুনে আমরা 10 বৌমা কিভাবে রান্না করব? আর কালকে যেহেতু আমাদের প্রথম রান্নার নিয়ম, আমাদের 10 জনকেই তো কিছু না কিছু রান্না করতেই হবে। আমি যতটা জানি তোমরা 10 জনই খুবই ভালো মেয়ে, আর তোমরা একে অপরের সঙ্গে কোনো ঝগড়া বিতর্ক না করেই একে অপরের সঙ্গে যদি মানিয়ে চলতে পারো তাহলে খুবই ভালো হবে। আর তোমরা যদি তা করতে না পারো তাহলে তোমরা নিজেদের জন্য আলাদা আলাদা চুলা তৈরি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। কি এখন এই শ্বশুর বাড়িতে এসে আমাদেরকে চুলা বানাতে হবে? আমি তো ভেবেছিলাম আমার শ্বশুর বাড়িতে গ্যাস সিলিন্ডার, ওভেন সমস্ত কিছুই থাকবে, আর আমি খুব ভালো মতো প্রথম রান্নার অনুষ্ঠান পালন করব, আর সেই রান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। কিন্তু এখন তো দেখছি আপনাদের বাড়ির থাকার ঘরটাই রান্নাঘর, মানে রান্নাঘরটাই থাকার ঘর। বৌমা, তোমাদেরকে একটু ম্যানেজ করতে হবে। তোমরা তো জানো তোমাদের স্বামীদের উপার্জন কতটুকু, আর তোমরা যে মাথা গুঁজে থাকার মতো একটা ঘর পেয়েছো এটাই তোমাদের জন্য অনেক। অনেকের কাছে কিন্তু ঘরও থাকে না, রাস্তায় ফুটপাতে জীবন কাটায়। আমি মেঝেতে বিছানা পেতে দিচ্ছি, তোমরা 10 জনে ঘুমিয়ে পড়ো। এমন কথা শুনে 10 বৌমা চমকে ওঠে। আসলে 10 বৌমা বিয়ের আগে নিজের নিজের বাবার বাড়িতে খাটের উপর ঘুমাতো, কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে তাদেরকে মেঝেতে ঘুমাতে হবে। এখন আমাদেরকে মেঝেতে ঘুমাতে হবে? আমি তো ভেবেছিলাম আমি শ্বশুর বাড়িতে গিয়ে খাট পালঙের উপর ঘুমাবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাকে মেঝেতে ঘুমাতে হবে, আর তার উপর কালকেই মাটির উনুনে রান্না করতে হবে। আমাকে অবশ্যই তাড়াতাড়ি সবার আগে ঘুম থেকে উঠতে হবে, তাহলেই আমি সবার প্রথমে আমার রান্নার নিয়মটা কমপ্লিট করে নিতে পারবো। এভাবে 10 বৌমা নানান রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে 10 বৌমা একে একে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয়। কি ব্যাপার, তোমরা সবাই এখন উঠে পড়লে কেন? এখন তো অতটাও সকাল হয়নি। আসলে আমি বাথরুমে যাব বলে উঠেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি উঠে গেলাম। তোমরা এত তাড়াতাড়ি উঠলে কেন? আরে দিদি, আমাদের শ্বশুর বাড়িতেই কেবলমাত্র একটাই চুলা আছে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি উঠে রান্নাটা কমপ্লিট করে নেব, তা না হলে আমার প্রথম রান্না কমপ্লিট হবে না, আর তারপর জানি না কবে সুযোগ পাবো এই চুলাতে রান্না করার। ও আচ্ছা, তাহলে তোমরা সবাই এই চুলাতে রান্না করার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছো। ঠিক আমার মতোই ভাবনা চিন্তা তোমাদের। শোনো, আমি কিন্তু এই চুলাতে আগে রান্না করব। আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, এত তাড়াতাড়ি আমি মায়ের বাড়িতে আগে কখনো উঠিনি। শুধুমাত্র আজকে সবার আগে রান্না করে সবাইকে খাওয়াবো বলে আমি সারা রাত জেগে জেগে সকালের অপেক্ষা করেছি। আহা, শক্ত মন্দ নয়। তুমি কি ভেবেছো তুমি আগে রান্না করবে আর আমরা তোমাকে ছেড়ে দেব? এটা কখনোই হবে না। আমরাও বিয়ের আগে কখনো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি। আর তাছাড়া আমি কিন্তু এই বাড়ির বড় বউ, তাই নিয়ম অনুযায়ী সবার আগে রান্না করার অধিকার আমার। বুঝলাম, তোমরা এই একটা চুলাতে রান্না করার জন্য এবার মারপিট করবে, তাই তো? আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমি ভেবেই নিয়েছি আমি আমার জন্য আলাদা চুলা বানাবো, আর সেখানেই আমি প্রথমবার রান্না করে সবাইকে খাওয়াবো। তাহলেই তো হয়ে যায়, এত ঝামেলা করার কি প্রয়োজন বলো তো? এভাবেই 10 বৌমা একে অপরের সঙ্গে ঝগড়া করতে করতে 9টা বাজিয়ে দেয়। আর এরই মধ্যে বৌমাদের চিৎকার চেঁচিমেচির আওয়াজে সুস্মিতা দেবী ঘুম থেকে উঠে পড়ে। এই যে, তোমরা এত চিৎকার করছো কেন? এরকম একে অপরের সঙ্গে ঝগড়া করলে কি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে? এক এক করে চুলোতে রান্না করো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, আপনি দেখুন, আমি তো এই বাড়ির বড় বউ, তাই এই চুলাতে সবার প্রথমে রান্না করার আমারই তো অধিকার, তাই না? আমি সবার প্রথমে রান্না করবে, তারপর না হয় মেজো রান্না করবে। আমি কি খারাপ কিছু বললাম?
তোমরা এত চিৎকার চেঁচামেচি করো না। তোমরা আমাদের আশেপাশের প্রতিবেশীদেরকে চেনো না। ওরা সবসময় আমাদের দিকেই হা করে তাকিয়ে থাকে আমাদেরকে অপমান করার জন্য। আমার 10 ছেলে থাকা সত্ত্বেও ওরা 10 জনে সেরকম ভালো কোনো কাজকর্ম করে না, তাই সবসময় আমাকে সবার কাছে ছোট হতে হয়। আর তোমরাও যদি এখন এভাবে ঝগড়া ঝামেলা করো তাহলে কিন্তু সবার কাছে আমরা হাসির পাত্র হয়ে যাব। আমি তো কিছুই বলিনি, আপনি ওদেরকে বলুন। আমি চিৎকার করছি না, এরাই চিৎকার করছে। মনে হচ্ছে এরা আপনাকে রাজভোগ রান্না করে খাওয়াবে, সেই জন্যই তো সবার আগে রান্না করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। দিদি, তুমি সব দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। তুমি এমন ভান করছো যেন তুমি কিছুই বলনি। মা, আপনার বড় বৌমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সবার আগে রান্না করবে বলে। আর আমি যেটা বুঝলাম, এই একটা চুলাতে আমরা 10 জন মিলে কিছুতেই রান্না করতে পারবো না। আমাদের প্রত্যেকদিন এরকম ভাবেই ঝামেলা চলবে। হ্যাঁ, তাই জন্যই তো আমি অন্য চুলা বানাতে যাচ্ছি। এখন আমি মাটির চুলা বানাবো আর সেই চুলাতেই আমি রান্না করব। আর তোমরা এখানে ঝগড়া করতে থাকো। বাই বাই। অন্বেষার কথা শুনে সবাই রেগে যায় আর তাকে মারধর করতে শুরু করে দেয়। এমন সময় সুস্মিতা দেবী তার বৌমাদেরকে থামানোর চেষ্টা করে আর আশেপাশের প্রতিবেশীরা তাদেরকে দেখে হাসি ঠাট্টা করে, যার ফলে সুস্মিতা দেবীর খুবই খারাপ লাগে। আর সেদিনের পর থেকে সে বাইরে পর্যন্ত বেরোতে পারে না, কারণ তাকে বাইরে বেরোলেই 10 বৌমার মারপিট নিয়ে নানান রকমের কথা শুনতে হয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে আর 10 বৌমা কিছুতেই তাদের প্রথম রান্নার নিয়ম পালন করতে পারে না, কারণ প্রত্যেক দিনই রান্না বান্না করতে গিয়ে 10 বৌমা ঝামেলা শুরু করে দেয়। এই দেখো, তোমরাও আমার মতো মাটির উনুন বানিয়ে ফেলো, তাহলে দেখবে এই একটা চুলাতে তোমাদেরকে রান্না করার জন্য মারপিট করতে হবে না। আমি আমার মাটির চুলা একেবারে কমপ্লিট করে ফেলেছি, কাল থেকে আমি এই উনুনে রান্না করতে পারবো। এই অন্বেষা, তুই চুলা বানিয়েছিস তাতে আমি কি করব? তুই চুলা বানিয়ে আমাদেরকে জ্বালানোর চেষ্টা করছিস। তুই এটাই বোঝাতে চাইছিস যে তুই শুধু একাই চুলা বানাতে পারিস আর আমরা কিছুই পারি না, তাই তো? ঠিক আছে, এবার আমিও একটা চুলা বানিয়ে দেখাবো। তাহলে তো আমিও চুলা বানাবো। আমার মতো চুলা কেউ বানাতে পারবে না, কারণ আমি 2 মুখো চুলা বানাতে পারি। আমার 2 মুখো চুলা বানানো হয়ে গেলে আমি সেই চুলাতে একসঙ্গে ভাত তরকারি রান্না করে নিতে পারবো। কি? আমি তো ভেবেছিলাম আমি 2 মুখো চুলা বানাবো, তুই আবার বলছিস এখন তুই 2 মুখো চুলা বানাবি? ঠিক আছে, আমি তাহলে এখন 3 মুখো চুলা বানাবো। দেখি এবার কে আমার দেখা দেখি চুলা বানাতে পারি। দিদি, তোমার দেখা দেখি আর কেউ চুলা বানাতে পারবে না, কারণ এই একটা ঘরের মধ্যে যদি 10 জন মিলে চুলা বানাই তাহলে আমাদের আর থাকার জায়গা থাকবে না, আমাদেরকে বাড়ির বাইরে ঘুমাতে হবে। এমন সময় সেখানে সুস্মিতা দেবী এসে বলে, আরে তোমরা সবাই যদি বাড়ির মধ্যে চুলা বানাও তাহলে আমরা থাকবো কোথায়? কারণ 2 মুখো চুলা 3 মুখো চুলা বানাতে কিন্তু অনেকটাই জায়গার প্রয়োজন, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা সেরকম বড় নয়। মা, আপনি কিন্তু আমাকে বলবেন না এখান থেকে চুলাটা সরিয়ে ফেলতে, কারণ আমি কিন্তু বাইরে গিয়ে কোনো মতেই রান্না করতে পারবো না। তাই এবার যা বলার আপনি আপনার বাকি বৌমাদেরকে বলুন, ওদেরকে আপনি বাইরে চুলা বানাতে বলবেন, আমি ঘরের মধ্যেই রান্না করব। কি? আমরা বাইরে চুলা বানাবো কেন? আমি বাইরে কখনোই চুলা বানাবো না, কারণ প্রত্যেকদিন আমাকে রোদের তাপে পুড়ে রান্না করতে হবে আর আমি কালো হয়ে যাব। না 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 না, এটা হতেই পারে না। আমি বাড়ির মধ্যেই চুলা বানাবো, দেখি কে কি বলতে পারি। এভাবেই 10 বৌমার মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা মারপিট করতে শুরু করে, যার ফলে সুস্মিতা দেবী আবার তাদেরকে আটকানোর চেষ্টা করে। আরে কি করছো কি তোমরা? আরে বাবা ছাড়ো ছাড়ো। শোনো, তোমরা 10 জনে যদি এভাবে ঝগড়া ঝামেলা মারপিট করতে থাকো তাহলে বাধ্য হয়ে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর তা না হলে আমি তোমাদেরকে রান্না করতে দেব না। আমি নিজে রান্না করে আমার 10 ছেলেকে খাওয়াবো। ভেবেছিলাম এই বৃদ্ধ বয়সে বাড়িতে 10টা বৌমা নিয়ে এলে আমি আরাম করে খাবো আর বৌমাদের সেবা যত্ন পাবো, কিন্তু এখন তো দেখছি তোমাদেরকে বাড়িতে নিয়ে এসে আমি মহা ঝামেলায় পড়লাম। এমন সময় সেখানে বাড়ির 2 ছেলে চলে আসে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এতদিন ধরে আমরা 10 ভাই বিয়ে না করেই ভালো ছিলাম, কিন্তু এখন দেখেছো তো বিয়ে করা মানেই ঝামেলা। তোমার 10 বৌমা একেবারে সঙ্গে কিভাবে ঝগড়া করছে। এভাবে ঝগড়া ঝামেলা করলে কি আমরা ঠিকভাবে শান্তিতে থাকতে পারবো বলো তো? হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। আমার তো একদম এখানে ভালো লাগে না, কাজ থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করে না। জানি তো বাড়িতে আসতে মানে 10 বৌমা ঝগড়া ঝামেলা শুনতে হবে, আর সেই জন্য আমি বাড়িতেও আসতে চাই না। কিন্তু বাড়িতে না এসে আর কোথায় বা যাবো বলো তো? এখানে তো আমাদেরকে আসতেই হবে। দূর, আমারও ভালো লাগে না, আমি চললাম। আরে স্বপন, খাবারটা খেয়ে যা, আমি তোদের জন্য রান্না করেছি। বৌমাদের কথা বাদ দে, ওরা কখনোই মিলেমিশে রান্না বান্না করতে পারবে না। ওরা সবসময় ঝগড়া ঝামেলা করতেই তো ব্যস্ত। তোদের 10 ভাইয়ের একসঙ্গে বিয়ে দিয়ে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি তো বেশ তোদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছিলাম, কি করতে যে আমি তোদের 10 ভাইয়ের একসঙ্গে বিয়ে দিতে গেলাম। যেদিন থেকে 10 বৌমা বাড়িতে এসেছে সেদিন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে।
হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তুমি তো বলেছিলে তোমার বৌমাটা রান্না বান্না করে তোমাকে খাওয়াবে, বৃদ্ধ বয়সে তোমাকে দেখবে। এখন তুমি দেখতে পাচ্ছ তো তোমার 10 বৌমা কি করছে। এই বলে স্বপন এবং তার ভাইয়েরা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে 10 বৌমা আবার রান্না বান্না করার জন্য ঝগড়া করতে শুরু করে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে 5 বৌমা নিজেদের আলাদা আলাদা চুলা তৈরি করে সেখানে রান্না বান্না করতে শুরু করে। কিন্তু বাকি 5 বৌমা এখনো পর্যন্ত নিজেদের জন্য চুলা বানাতে পারে না, আর নাইবা তারা রান্না বান্না করার কথা ভাবে। তবে যে 5 বৌমা রান্না বান্না করে তাদের রান্না করা খাবার কেউ খেতে পর্যন্ত পারে না, কারণ কেউ রান্না পুড়িয়ে ফেলে, আবার কারোর তরকারিতে বেশি ঝাল অথবা লবণ হয়ে যায়। এভাবেই বাড়ির সকলে একেবারে বিরক্ত হয়ে ওঠে। তাই একদিন রাগ করে 10 ভাই বাড়ি ছেড়ে চলে যায়। এমন সময় সুস্মিতা দেবী ভীষণই চিন্তায় পড়ে। এই যে তোমাদের 10 জনকে এই বাড়িতে নিয়ে এসে আমি খুব ভুল করে ফেলেছি। তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আর কখনো তোমাদেরকে এই বাড়িতে দেখতে চাই না। তোমাদের জন্য আমার ছেলেরা বাড়ি ছেড়ে চলে গেল। তোমরা ওদেরকে এতটা বিরক্ত করেছো যে ওরা বাড়িতে থাকতেই চাইছে না। আমার 10 ছেলেকে এখন বাড়ি ছাড়া হয়ে থাকতে হবে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। ছি, তোমাদের লজ্জা লাগা দরকার। বাড়িতে 10টা বৌমা থাকা সত্ত্বেও বাড়ির ছেলেরা ঠিকমতো খাবার খেতে পারছে না। শাশুড়ি মায়ের কথা শুনে 10 বৌমা নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা তখনই শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় আর ফোন করে নিজেদের স্বামীদেরকে বাড়ি বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে। যার ফলে কয়েকদিন পর ছেলেরা বাড়িতে ফিরে আসে। আর এখন 10 বৌমা নিজেদের বানানো 5টা চুলাতেই মিলেমিশে রান্নাবান্না করে। যার ফলে এখন তাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। তারা সবাই হাসি খুশি দিন কাটাতে থাকে। তুমি আমার নিজের বাবা হয়ে এরকম করতে পারলে? তুমি আমাকে যতই অপমান করো, আমি কখনো নিজের কর্তব্য ভুলে তোমার কম খেয়াল রাখিনি বা তোমাকে কখনো অপমানও করিনি। আর তুমি আমার সাথে এমন কেন করলে বাবা? তোকে যেখানেই বিয়ে দিতে যেতাম সেখানেই তোর গায়ের রং দেখে পাত্রপক্ষ আমাদের থেকে কমপক্ষে 1 লক্ষ টাকা যৌতুক চাইতোই চাইতো। কিন্তু সমরেশবাবু নিজে তোর সাথে বিয়ে করার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিয়েছেন। তোর পেছনে সারা জীবনে যা খরচা করেছি এতে তার একটুখানি হলে ওসুল হয়েছে আমার। তুমি আমার নিজের বাবা হয়ে এমন ভাবে একজন বয়স্ক লোকের কাছে আমাকে বিক্রি করে দিতে পারলে? হ্যাঁ, তুমি তো বিক্রিই করে দিলে। 5 লক্ষ টাকার বিনিময়ে আমাকে ওই বুড়ো শয়তান লোকটার হাতে তুলে দিতে তুমি রাজি হয়ে গেলে। এটা বিক্রি করে দেওয়া ছাড়া আর কি বাবা? তোর মতো মেয়ের জন্য 5 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে সেটা ভেবেই তুই অবাক হচ্ছিস, তাই না? সমরেশবাবুর জায়গায় আমি থাকলে তোর মুখ দেখার পর আমি তোর জন্য 5 টাকাও দিতাম না। এই বলে মোহনলাল বাবু তার মেয়ে সোহিনীকে গুন্ডাদেরকে দিয়ে আটকে রাখে, যাতে তার পছন্দ মতো সমরেশ বাবুর সঙ্গে সে তার মেয়ের বিয়ে দিতে পারে। সোহিনী সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে সে কত দূরে চলে আসে সে নিজেই জানে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোহিনী শুধু ছুটতেই থাকে। সে অজানা একটা জায়গায় এক অচেনা বাড়ির সামনে এসে মাথা ঘুরে পড়ে যায়। সেই বাড়ির কর্ত্রী মীনাক্ষী দেবী সোহিনীকে বাড়ির ভেতরে নিয়ে আসে। তোমার কি হয়েছে মা? এমন বিয়ে জামা কাপড় পরে তুমি কোথায় পালিয়ে যাচ্ছিলে? কেউ কি তোমাকে তাড়া করেছিল? তোমার বাড়ি কোথায়? কি হয়েছে আমাকে বলো। মীনাক্ষী দেবীর কাছে এসে সোহিনী এক এক করে সব কথা বলতে থাকে। সোহিনী তার বাবা এবং মায়ের সঙ্গে চন্দনপুর নামক একটি গ্রামে থাকত। সে অত্যন্ত ভদ্র ও বুদ্ধিমতী হলেও তার গায়ের রঙের জন্য কেউ তাকে পছন্দ করত না। এমনকি তার নিজের বাবা মোহনলাল বাবু তার নিজের মেয়েকেই পছন্দ করত না। একমাত্র সোহিনীর মা বিনিতা দেবী তাকে আগলে আগলে রাখত। সোহিনীর গায়ের কালো রঙের জন্য তার বাবা তাকে এতটাই অপছন্দ করত যে তাকে কোনোদিনও পড়াশোনাও শেখায়নি। আমাদের একটা মাত্র মেয়ে, আর তুমি ওকে পড়াশোনা শেখাতে চাও না? আজকালকার যুগে পড়াশোনা না শিখে কেউ সারা জীবন কাটাতে পারে? আমার একটাই মেয়ে, তাকে আমি নিজের ইচ্ছে মতো একটু মানুষও করতে পারবো না? না, পারবো না। ওরকম কালো কুৎসিত মেয়েকে ভবিষ্যতে কেউ বিয়ে করবে না। ওই মেয়ে সারা জীবন আমার ঘাড়ে বসেই খাবে। তাই শুধু শুধু ওকে পড়াশোনা শিখিয়ে আমি আলাদা করে আর টাকা খরচ করতে চাই না। আরে বাবা, ও যদি পড়াশোনা করে তাহলে তো নিজেও চাকরি করতে পারবে আর তোমাকে সংসারে সাহায্যও করতে পারবে। তোমার সব মন ভোলানো চিন্তাধারা নিজের কাছেই রাখো। ওর মতো কালো মেয়েকে কেউ চাকরিও দেবে না। সারা জীবন আমার টাকাতেই খাবে, সব আমার জানা আছে। জন্মানোর পর থেকে ওর জন্য নিন্দা ছাড়া তো আর কিছুই কপালে জোটেনি। উনাকে আবার আমাকে সংসারে সাহায্য করবে। এই বলে মোহনলাল বাবু সেখান থেকে চলে যায়। বিনিতা দেবীও আর কিছু বলতে পারে না। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। বাড়িতে থেকে ঘরের কাজ করতে করতে সোহিনী গৃহকর্মে নিপুণা হয়ে ওঠে।
কিন্তু এত ভালো রকমের এত ভালো ভালো গুণ থাকা সত্ত্বেও কোথাও তার বিয়ে হচ্ছিল না। প্রত্যেকদিন তার জন্য নতুন নতুন সম্বন্ধ আসতো, আর প্রত্যেকেই সোহিনীকে কালো বলে অপমান করে সেখান থেকে চলে যেত। আমি জানতাম তো এই মেয়েকে কেউ কোনোদিনই বিয়ে করবে না। গরিব বড়লোক জমিদার জমাদার কারোরই কালো বউ পছন্দ না। ঘরে ফর্সা টুকটুকে বউ আনতে সবাই চাই। দেখলে বিনীতা, আমি বলেছিলাম যে এই মেয়ে সারা জীবন আমাদের ঘাড়ি বসে খাবে। আমার কথা মিলল তো? তুমি সারাক্ষণ কেন মেয়েটাকে এভাবে কথা শোনাও বলো তো? ও তো নিজের গায়ে নিচে এমন ভাবে রং করেনি। ওকে উপরওয়ালা যেমন রং দিয়ে পাঠিয়েছে ও তো তেমনই থাকবে। ওর রং নিয়ে ওকে অপমান করা মানে উপরওয়ালাকে অপমান করা। আমার তো আর ভাই বোন নেই বাবা, আমি তোমার একমাত্র মেয়ে। তাও তুমি আমাকে একটুও কেন ভালোবাসো না বলো তো? আমি কি দোষ করেছি? ভাগ্যিস তোর আর কোনো ভাই বোন নেই। একজনের জ্বালাতেই আমার জীবন একেবারে বরবাদ হয়ে যাচ্ছে। আর একটা কালো সন্তান থাকলে আমাকে ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হতে হয়তো। মোহনলাল বাবু উঠতে বসতে সোহিনীকে অপমান করে। তার সাথে এমন ভাবে কথা বলে যেন মনে হয় সোহিনীর কালো রং মোহনলাল বাবুর সব ক্ষতির কারণ। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। সারা গ্রামের সবাই সোহিনীকে অবহেলা করলেও তাদের গ্রামের মোড়ল সমরেশ বাবু সোহিনীকে খুবই পছন্দ করত। সে যখন তখন সোহিনীর পথ আটকে তাকে বিরক্ত করত। সমরেশ বাবু সোহিনীর থেকে 30 বছরের বড়, অর্থাৎ সমরেশ বাবু সোহিনীর বাবা মোহনলালের থেকেও বয়সে বড়। এমনই একদিন সমরেশ বাবু এবং তার পোষা গুন্ডারা সোহিনীর রাস্তা আটকায়। কি গো সোহিনী সুন্দরী, কোথায় চললে? আমার সাথে চলো, আমি গাড়ি করে তোমায় তোমার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। আমার ছেলেটা তোমার কাছে সাহায্য করে দেবে। আপনার একটু লজ্জা করে না তাই না? আপনার নিজের মেয়ে থাকলে হয়তো আমি তার থেকেও বয়সে ছোট হতাম, তারপরেও আপনি আমাকে এভাবে বিরক্ত করেন কেন? তুমি আমাকে বুড়ো বললে? আমার এখনো বিয়ে হয়নি, মানে আমি এখনো জোয়ানই আছি। আমার বয়স নিয়ে একদম কথা বলবে না। সারা গ্রামে তো তোমায় কেউ পাত্তা দেয় না। আমি একটু ভদ্রভাবে এসে কথা বলছি বলে নিজেকে কি সিনেমার হিরোইন মনে করেছো নাকি? সবাই যেমন আমাকে পাত্তা দেয় না, তেমনি আপনিও তো পাত্তা নাই দিতে পারেন। যখন তখন পথ আটকে এভাবে আমাকে বিরক্ত করেন কেন? সরে যান এখান থেকে, আমাকে যেতে দিন। এই বলে সোহিনী সেখান থেকে চলে যেতে চাইলে সমরেশ বাবুর গুন্ডারা সোহিনীকে বাধা দেয়। সোহিনী কোন রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। এরকম ঘটনা সোহিনীর জীবনে নতুন নয়, কিন্তু প্রায় এরকম হওয়া সত্ত্বেও শুধু সেই কালো বলেই তাকে গ্রামের কেউ সাহায্য করতে আসতো না। সোহিনী এবং তার মা অনেকবার চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে তারা ধরা পড়ে যায়। একে সোহিনীর বিয়ে হচ্ছে না, তার উপর প্রত্যেকদিন এমন সব ঘটনা ঘটে যে বিনীতা দেবীর সোহিনীকে নিয়ে চিন্তা বেড়েই চলে। তুমি এত চিন্তা করো না মা, বিয়ে করাটাই তো সব নয়। আমি ঠিক কিছু না কিছু একটা কাজ জোগাড় করে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব, আর এমন জায়গায় যাব যেখান থেকে বাবা আমাদের কখনো খুঁজে পাবে না। তুই কি কাজ করবি বলতো? তুই তো পড়াশোনা জানিস না। তোকে যতদিন না সুপাত্রের হাতে দান করতে পারছি ততদিন আমার শান্তি হবে না। তোর চিন্তায় চিন্তায় আমি কোনদিন পাগল হয়ে যাব। এইসব কথা বলো না মা, এসব কিচ্ছু হবে না। আর শুধু শুধু আমার বিয়ের কথা বলে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? তুমি তো নিজেও জানো আমার কখনোই বিয়ে হবে না। তাহলে এসব চিন্তা করে নিজের মাথা খারাপ না করে একটু শান্ত হয়ে বসো তো, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। এই বলে সোহিনী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এখন সমরেশ বাবু সোহিনীকে আরো বেশি করে বিরক্ত করতে শুরু করেছিল। সোহিনীর একা বাইরে বেরোনো প্রায় দুষ্কর হয়ে ওঠে। সোহিনী কালো বলে তাদের গ্রামের লোক তাকে অপয়া বলে মনে করত, তাই তাকে বিপদে পড়তে দেখেও তাকে কেউ বাঁচাতে আসতো না। সমস্ত রকম সমস্যা সহ্য করেও সোহিনী নিজেকে এবং তার মাকে ভালো রাখার চেষ্টা করছিল। বিনীতা দেবী একদিন নিজের ঘরে বিশ্রাম করছে, এমন সময় সে মোহনলাল বাবুর সঙ্গে কাউকে কথা বলতে শুনতে পায়। তোমার মেয়েকে কিন্তু সামলাও মোহনলাল, বলে দিলাম। যখন তখন রাস্তাঘাটে বুড়ো বলে আমাকে অপমান করছে। তোমার মেয়ের জন্য যদি আমাকে এইভাবে অপমানিত হতে হয় তাহলে আমি কিন্তু তোমার দেনার পরিমাণ বাড়িয়ে দেবো বলে দিলাম। তুমি চেয়েও কিছু করতে পারবে না। আপনি দয়া করে এরকম করবেন না। আপনার 5 লক্ষ টাকা দিতেই আমার এতদিন সময় লেগে যাচ্ছে। দিনের পরিমাণ বেড়ে গেলে তো আমাকে না খেয়ে দিয়ে মরতে হবে। আমি কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন বলুন, আমি সেটাই করব। তাহলে তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও। আমি তোমার মেয়েকে এক কাপড়ে আমার বাড়িতে নিয়ে যাব। বিয়েতে কোনো খরচা করতেও হবে না। উপরন্তু আমি তোমাকে তোমার দেনার টাকা মুকুব করে দেবো, আর যৌতুক হিসেবে 5 লক্ষ টাকা দিয়েও দেবো। দিনের 5 লক্ষ টাকা শোধ হয়ে যাবে, আবার আলাদা করে 5 লক্ষ টাকা পাবো? এত বড় সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এমনিতেই ওই কালো মেয়েকে কেউ বিয়ে করবে না। ওই বুড়োর সাথে ওর বিয়ে দিয়ে যদি 10 লক্ষ টাকা উপার্জন করতে পারি তাতে ক্ষতি কি? মোহনলাল বাবু সমরেশের প্রস্তাবে রাজি হয়ে যায়। বিনীতা দেবী তাদের সব কথা শুনে ফেলে।
সমরেশ চলে যাওয়ার পরে বিনিতা দেবী মোহনলাল বাবুকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মোহনলাল বাবু টাকার লোভে অন্ধ হয়ে গিয়ে বিনিতার সমস্ত কথা অগ্রাহ্য করে। সোহিনীর জন্য চিন্তা করতে করতে বিনিতা দেবী অসুস্থ হয়ে পড়ে আর কিছুদিনের মধ্যেই সে মারা যায়। এখন সোহিনী একেবারেই একা হয়ে পড়েছিল। সোহিনীর বাবা তাকে না জানিয়েই তার বিয়ের বন্দোবস্ত শুরু করে দেয়। এমনকি সোহিনীর কার সঙ্গে বিয়ে হচ্ছে সেই কথাও তার বাবা তাকে জানায় না। বিয়ের দিন সকালবেলা সোহিনীর এক বান্ধবী তার কাছে ছুটতে ছুটতে আসে। এই তুই এখান থেকে পালিয়ে যা সোহিনী, আমি এক্ষুনি খবর পেয়েছি তোর বাবা ওই বুড়ো মোড়লের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে। তুই সমরেশকে রাস্তাঘাটে অপমান করিস বলে ও তোর থেকে বদলা নেওয়ার চেষ্টা করছে আর তাই জন্য তোকে বিয়ে করতে চাইছে। আর তোর বাবা তোকে 10 লক্ষ টাকার বিনিময়ে সমরেশের কাছে বিক্রি করে দিয়েছে। সমস্ত কথা শুনে সোহিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মোহনলাল বাবু সোহিনীর কোনো কথাই শোনে না। মোহনলাল বাবু সোহিনীকে আটকে রাখার সমস্ত রকম চেষ্টা করে, কিন্তু সুযোগ বুঝেই সোহিনী সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে মীনাক্ষী দেবীর বাড়ির সামনে এসে সে পড়ে যায়। সমস্ত কথা সোহিনী মীনাক্ষী দেবীকে জানায়। তোমার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি পুলিশকে কিছু জানাওনি? দরকার পড়লে শুধু সমরেশ কেন, নিজের বাবার নামেও তো পুলিশে কেস করতে পারতে। ইচ্ছার বিরুদ্ধে কারোর বিয়ে দেওয়াটা একটা দণ্ডনীয় অপরাধ, এটা তুমি জানো না? তাই বলে নিজের বাবার বিরুদ্ধে কি করে পুলিশে কেস করব বলুন তো? আর সমরেশ তো আমাদের গ্রামের মোড়ল, ও ঠিক কোনো না কোনো ভাবে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়েই যেত আর তারপর আমার জীবন আরো অতিষ্ঠ করে তুলতো। তোমার নিজের বাবা শুধুমাত্র টাকার বিনিময়ে এরকম একজনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে দিতে পারলে তুমি তোমার বাবার নামে থানায় কেস করতেই পারতে। আসলে আমি তো পড়াশোনা জানি না, তাই এসব বুঝি না। আর তাছাড়া আমি তো কালো বলে আমাদের গ্রামের লোকজন আমাকে অপছন্দ করে। আমি আমার বাবা কিংবা সমরেশ কারোর নামে কিছু বললেও কেউ বিশ্বাস করতে চায় না। তুমি চিন্তা করো না, তোমাকে যারা এতদিন ধরে কষ্ট দিয়েছে, যাদের জন্য তোমার মা এরকম অকালে তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তাদের শাস্তির ব্যবস্থা ঠিক করব। আপাতত তুমি আমার বাড়িতেই থাকো। আমি তোমাকে জামা কাপড় দিচ্ছি, এই বিয়ে জামা কাপড় পাল্টে তুমি অন্য জামা কাপড় পরে নাও। মীনাক্ষী দেবীর ছেলে একজন পুলিশ ইন্সপেক্টর ছিল। মীনাক্ষী দেবী তার ছেলে সৌরিশকে সমস্ত কথা জানালে সৌরিশও খুব রেগে যায় এবং সেই দিনই সে পুলিশ ফোর্স নিয়ে সোহিনীদের গ্রামে চলে যায়। মীনাক্ষী দেবী আর সোহিনীও তাদের সঙ্গে যায়। পুলিশকে দেখে সমরেশ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে এবং তার পোষা গুন্ডাদেরকে ধরে ফেলে। পুলিশ মোহনলাল বাবুকে ধরতে গেলে সে তখনও সোহিনীর ব্যাপারে নানান রকম খারাপ খারাপ কথা বলতে থাকে। এই মেয়েটা আমাকে সারা জীবন জ্বালিয়ে গেল। জন্মের পর থেকে ওর কালো রঙের জন্য গ্রামের সবাই আমাকে অপমান করে গেল। ওই মেয়েটার জন্য আমার বউ মরে গেল। এখন নিজে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দিচ্ছে। আপনি জেলে যাওয়ার মতো কাজ করেছেন, তাই জন্যই আপনাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। আপনার মেয়ের এতে কিছু করার নেই। নিজের মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিলেন, এর থেকে খারাপ আর কি হতে পারে? ওই অপয়া কালো মেয়েটার প্রতি আপনার দরদ একেবারে উতলে উঠছে। দুদিন বাড়ি নিয়ে গিয়ে দেখুন না কিভাবে আপনার সংসারটা ধ্বংস করে দেয়। দুদিন কেন, আমি তো সারা জীবনের জন্য ওকে আমার বাড়িতেই রেখে দেব। আমার ছেলের বউ করে ওকে আমি পড়াশোনাও শেখাবো, মানুষের মতো মানুষ তৈরি করব, যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। মীনাক্ষী দেবীর কথায় সোহিনীর বিশ্বাস হয় না। এত ভালো পরিবার, এত ভালো ভবিষ্যৎ তার কপালে ছিল, সেটা সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। কিছুক্ষণের মধ্যে পুলিশ মোহনলাল বাবু এবং সমরেশকে ধরে নিয়ে চলে যায়। মীনাক্ষী দেবী আর সৌরিশ সোহিনীকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। মীনাক্ষী দেবী নিজেই সোহিনীকে পড়াশোনা শেখায়। কিছুদিনের মধ্যেই সোহিনীর সাথে সৌরিশের শুভ বিবাহ সম্পন্ন হয়। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। পড়াশোনা শিখে সোহিনী এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তার একটি নিজের এনজিও আছে। তার মতো পরিস্থিতির শিকার হয়ে কষ্টে দিন কাটানো মেয়েদের উদ্ধার করাই তার জীবনের এখন একমাত্র লক্ষ্য ছিল।